মোহাম্মদ তানজিম ইকবাল, প্রভাষক অর্থনীতি, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে তোমাদের সামনে আবারও এসে উপস্থিত হয়েছি আমার শ্রমবাজার ক্লাসটি নিয়ে। করোনাকালীন এই মহামারীর সময় আমি আশা করছি সকলেই সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছো। সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর কর্তৃক তোমাদের জন্য অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। আজ আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্র এর অধ্যায় 5 শ্রমবাজার সম্পর্কিত আলোচনা করব। আমি আশা করছি সকলেই আমার পূর্বের ক্লাসে অংশগ্রহণ করে সেই অনুযায়ী পড়াশোনা করছো। তোমাদের জন্য শুভকামনা। অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 5 শ্রমবাজার। আচ্ছা, এই অধ্যায় পরে আমরা যেটা শিখবো শিখন ফল, শ্রম কি জিনিস, শ্রমের বৈশিষ্ট্য, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম, শ্রমবাজার এবং বাংলাদেশের শ্রমবাজার। শ্রম কি? উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ এবং সক্রিয় উপাদান হলো শ্রম। শ্রম বলতে শারীরিক পরিশ্রমকে বোঝায়। অর্থনীতিতে শ্রমের আওতা ব্যাপক। এখানে উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক অর্থাৎ সব ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়। অধ্যাপক মার্শালের মতে মানসিক এবং শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই হলো শ্রম। শ্রমের বৈশিষ্ট্য। শ্রম একটি উৎপাদনের জীবন্ত উপকরণ। শ্রমের মালিক হচ্ছে শ্রমিক, অর্থাৎ শ্রমিকের দেহ এবং মনে শ্রমের অবস্থান। যতক্ষণ পর্যন্ত না একজন শ্রমিক জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত সে তার দেহ মন থেকে শ্রম বিক্রয় করে। 2 হচ্ছে যে শ্রম ক্ষণস্থায়ী একটি উপাদান। শ্রম ক্ষণস্থায়ী উপকরণ। অব্যবহৃত শ্রম সঞ্চিত থাকে না, অর্থাৎ শ্রম ব্যবহার না করলে কি হয়, সেটি শেষ হয়ে যায়। নির্দিষ্ট সময় উৎপাদনে নিয়োজিত না হলে তা চিরতরে নষ্ট হয়ে যায়। অধ্যাপক মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু নিজেকে বিক্রি করে না। শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য। শ্রমিকের দেহ এবং মনে শ্রমশক্তি থাকে। শ্রমিক তার শরীর ও মন থেকে পারিশ্রমিকের বিনিময়ে কায়িক এবং মানসিক শ্রম বিক্রয় করে। শ্রম এক জায়গা থেকে অন্য জায়গাতে, এক পেশা থেকে অন্য পেশাতে স্থানান্তরিত হয়, অর্থাৎ বলা যায় যে শ্রম একটি গতিশীল উপাদান। নিয়োগকর্তার সঙ্গে শ্রমিকের দর কষাকষি করার ক্ষমতা শ্রমবহুল দেশে তেমন থাকে না। শ্রম যেমন উৎপাদনের জীবন্ত উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে, অর্থাৎ শ্রমিক নিজেই তার ক্রেতা। শ্রমের যোগান বৃদ্ধি একটি সময় সাপেক্ষ ব্যাপার। শ্রমের যোগান একটি দেশের জনসংখ্যা, জন্ম মৃত্যুর হার, সাধারণ ও কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা, শ্রমের দক্ষতা প্রভৃতি ধীর পরিবর্তনশীল বিষয়ের উপর নির্ভরশীল। শ্রমিকের দর কষাকষি করার স্বল্প ক্ষমতা রয়েছে। শ্রমের কম গতিশীলতা। শ্রমের যোগান বৃদ্ধি করা সময় সাপেক্ষ। শ্রম বিক্রির জন্য শ্রমিককে কি করা হয়, উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। অধিক মজুরি হারের সঙ্গে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আমরা চিত্রে যে বিষয়টি দেখতে পাচ্ছি, অর্থাৎ ওএক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটি অক্ষে আমরা দেখতে পাচ্ছি শ্রমের যোগান এবং মজুরি হারের মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়েছে। এবং এক্ষেত্রে বলছে যে মজুরি বাড়লে শ্রমের যোগান কি হয়, কমতে পারে। কেননা দেখো যে তোমরা যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, অর্থাৎ W0 পর্যন্ত যেহেতু মজুরি বেড়ে যাচ্ছে, মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমের যোগান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর বেশি যদি মজুরি বেড়ে যায় তাহলে কী হবে, আমরা দেখতে পাবো যে শ্রমের যোগান কমে যাচ্ছে। এর পিছনে কারণ কি, যখন বেশি মজুরি পাওয়া যায় তখন শ্রমিক কী করতে চায়, বিশ্রাম করা বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য শ্রমিক কম শ্রম দান করতে পারে। প্রদত্ত চিত্রে মজুরি স্তর OW0 এর উপরে উঠলে শ্রমের যোগান রেখা SS বাম দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ তখন শ্রমের যোগান কমে। উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম দুটি জিনিস, এই দুটি ধারণা। এটা হচ্ছে শ্রমকে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল এই দুটি শ্রেণীতে ভাগ করা যায়। ফিজিওক্র্যাট মতবাদ বলছে 8ম শতাব্দীতে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে পরিচিত একটি শ্রেণীর লেখকের আবির্ভাব ঘটে।
বলছে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। অর্থাৎ দেখো আবারও বলছি, যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাই হচ্ছে উৎপাদনশীল শ্রম। এবং কৃষি এবং শিল্পক্ষেত্রে নিয়োজিত যে শ্রম, কিভাবে দেখো বুঝাই দিচ্ছি বিষয়টা। কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে শ্রম দিলে হয় কি উৎপাদন বাড়তে থাকে, তাই না? আমরা উৎপাদিত পণ্যগুলো করি, যদি দেখি তাহলে দেখবো তা অতিরিক্ত উৎপাদন করছে, অর্থাৎ তাই উৎপাদনশীল শ্রম। আর যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। যেমন বলছে যে ব্যবসা বা এরূপ কার্যক্ষেত্রে নিয়োজিত যদি শ্রম হয়ে থাকে তাকে আমরা অনুৎপাদনশীল শ্রম বলবো। এরপরে ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী বলছি, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জে.এস. মিল প্রমুখ অর্থনীতিবিদ এর মতে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত দ্রব্য উৎপাদিত হয় তাই উৎপাদনশীল শ্রম। যেমন কৃষক, তাঁতি, এদের শ্রম যেটি আমরা দেখতে পাচ্ছি তার সেটি হচ্ছে উৎপাদনশীল শ্রম। যেই শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুগত দ্রব্য উৎপাদন করা হয় না তাই অনুৎপাদনশীল শ্রম। যেমন শিক্ষক, ডাক্তার এগুলো যারা শ্রম দেয় তাদের শ্রমটি হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। আর আধুনিক মতবাদ অনুযায়ী আমরা দেখছি, আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন যে শ্রম বস্তুগত ও অবস্তুগত যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করে বা কোনো উপযোগ সৃষ্টি করে তাকেই উৎপাদনশীল শ্রম বলে। এক্ষেত্রে ডাক্তার, উকিল প্রভৃতি শ্রমই উৎপাদনশীল। যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করতে পারে না বা যার কোনো বিনিময় মূল্য নেই তাকেই অনুৎপাদনশীল শ্রম বলে। শ্রমের বাজার। শ্রমবাজার বলতে শ্রম ক্রয় বিক্রয়ের আর্থিক বাজারকে বোঝায়, যেখানে শ্রমিকরা শ্রমের দাম পরিশোধযোগ্য কাজ পেতে চায়, নিয়োগকারীরা ইচ্ছুক শ্রমিককে নিয়োগ করতে চায় এবং মজুরির হার নির্ধারিত থাকে। শ্রমবাজারের প্রধান হাতিয়ার হলো শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। চাহিদা সৃষ্টি করে উৎপাদনকারী বা নিয়োগকারী কর্তৃপক্ষ। চাহিদা নির্ভর করে শ্রমিকের প্রান্তিক উৎপাদন ক্ষমতার উপর। উৎপাদন ক্ষমতা যত বেশি হবে শ্রমের চাহিদাও তত বেশি হবে। যোগান সৃষ্টি করে কারা? শ্রমিক। তোমরা দেখতেই পাচ্ছ, চাহিদা সৃষ্টি করে যদি উৎপাদনশীল বা বলছে নিয়োগকারী কর্তৃপক্ষ, তাহলে কি হবে? যোগান সৃষ্টি করবে শ্রমিক। বলছে যোগান নির্ভর করে শ্রমিকের মজুরির উপর। মজুরি বেশি হলে শ্রমের যোগানও বৃদ্ধি পাবে। অতএব বলছে যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগদানকারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পন্ন হয় তাকে শ্রমবাজার বলা হয়। বাংলাদেশের শ্রমবাজার। বাংলাদেশের শ্রমবাজারকে নিম্নরূপভাবে বিভাজন করা যায়। এক হচ্ছে পেশাভিত্তিক শ্রমবাজার, দুই হচ্ছে দক্ষতা ভিত্তিক শ্রমবাজার, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে অঞ্চলভিত্তিক শ্রমবাজার। আমরা প্রথমেই শ্রমবাজারে দেখি হচ্ছে যে পেশাভিত্তিক শ্রমবাজার। এটা কি? কোনো দেশে সব শ্রমিক একই গুণ সম্পন্ন নয়। অর্থাৎ বলছে যে সামগ্রিক অর্থে শ্রমবাজারে সমরূপতা না থাকায় সেখানে অপ্রতিযোগী শ্রমিক শ্রেণী রয়েছে। এর অর্থ হচ্ছে যোগ্যতা, দক্ষতা, পেশাভিত্তিক ভিন্নতার কারণে এক শ্রেণীর শ্রমিক অন্য শ্রেণীর শ্রমিকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। যে কোনো দেশে শ্রমশক্তির বিভিন্ন পেশা রয়েছে। যেমন বলছে বাংলাদেশের কৃষি একটি মৌলিক এবং ব্যাপক পেশা। এই পেশায় সাধারণত স্বল্প শিক্ষিত, প্রশিক্ষণবিহীন, আপেক্ষিক অর্থে কম দক্ষ শ্রমশক্তি নিয়োজিত রয়েছে। এছাড়াও রয়েছে সেবা খাতের শ্রমশক্তি, অকৃষি খাতের শ্রমশক্তি ইত্যাদি। দুই হচ্ছে দক্ষতা ভিত্তিক শ্রমবাজার। নির্দিষ্ট কোনো পেশাকে ধরে বা সার্বিকভাবে দক্ষতা ভিত্তিক শ্রমবাজারের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকের মধ্যে কতটা দক্ষ এবং কতটা অদক্ষ তা নির্ভর করে দেশের শ্রমশক্তি, শিক্ষা, প্রশিক্ষণ, শারীরিক যোগ্যতা, জীবনযাত্রার মান, পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা ইত্যাদির উপর। একই পেশার অদক্ষ শ্রমিক অপেক্ষা কিছুটা দক্ষ শ্রমিকের মজুরি বেশি হয়ে থাকে। আর দক্ষতা ভিত্তিক শ্রমবাজার অনুযায়ী আমরা দেখছি যে দক্ষ, আধা দক্ষ এবং স্বল্প দক্ষ শ্রমিক রয়েছে। যে শ্রমিকরা বলছে যে এবং এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সুনির্দিষ্ট তা নির্দেশ করা সহজ নয়। বস্তুত শ্রমিকের দক্ষতার বিষয়টি বহুলাংশে আপেক্ষিক। অঞ্চলভিত্তিক শ্রমবাজারের মধ্যে হচ্ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শ্রমবাজার। অভ্যন্তরীণ শ্রমবাজার হচ্ছে প্রত্যেকটি দেশের ভেতরে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর শ্রমশক্তির সমন্বয়ে দেশের আভ্যন্তরীণ শ্রমবাজারটি গঠিত। আভ্যন্তরীণ শ্রমবাজারের মধ্যে বহু সংখ্যক শ্রেণীভিত্তিক শ্রমের বাজার রয়েছে। এরূপ প্রত্যেকটি বাজারে দক্ষ, অদক্ষ এবং অর্ধদক্ষ শ্রমশক্তি নিয়োজিত রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজার হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজারের ধারণাকে দুই দিক থেকে বিবেচনা করা যায়। বিশ্বের দেশগুলোকে নিজ নিজ আভ্যন্তরীণ এবং বৈদেশিক শ্রমবাজারের সমষ্টিকে সামষ্টিক অর্থে আন্তর্জাতিক শ্রমবাজার বলা যেতে পারে, কিন্তু এ ধরনের একটি সুস্পষ্ট আঙ্গিক বা কাঠামো নির্ধারণ করা সহজ নয়। অন্যদিকে কোনো একটি দেশের আন্তর্জাতিক শ্রমবাজার বলতে
সে দেশের সেই সংখ্যক শ্রমশক্তিকে বোঝানো হয় যারা দেশের বাইরে বিভিন্ন দেশে এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। কোনো দেশের আন্তর্জাতিক বা বৈদেশিক শ্রমবাজার কতটা বড় বা ছোট তা নির্ভর করে সেই দেশের মোট শ্রমশক্তি, বেকারত্বের হার, দেশের উন্নয়নের স্তর, রপ্তানি আয়, শ্রমের দক্ষতা, বিদেশে কর্মরত শ্রমসংখ্যা ইত্যাদি বিষয়ের ওপর। তো আমি আশা করছি তোমরা সকলেই আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।